সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আজকে আপনাদের সাথে। আমরা আজকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের যে আড্ডাটা, সেখানে বরাবরের মতোই একটা বিষয় এনেছি। আমরা চেষ্টা করি বিষয়গুলো এমনভাবে নির্বাচন করতে, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা বিষয় কথা বললে সেখান থেকে আমরা নিজেরাও কিছু শিখতে পারি, মানুষকে কিছু শেখাতে পারি, এবং আসলে আমরা যাতে জাতি হিসেবে সার্বিকভাবে লাভবান হই। তো সেক্ষেত্রে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং পারিবারিক পরম্পরায় আমরা এটা পেয়ে থাকি, অনেকেই ভাবেন এবং অনেকে নিজের প্রয়োজনে যখন যেখানে যাচ্ছেন সেখান থেকেও শিখে নেন। সে বিষয়টা হলো আদবকেতা বিষয়ে আজকের আলাপ, এবং সেই আলাপে আড্ডায় আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন মিষ্টি বন্ধু। শুরুতেই যাকে পরিচয় করিয়ে দেব, তিনি বাংলাদেশে প্রথম বাঙালি বিউটিশিয়ান হিসেবেই পরিচিত, এবং তিনি পাকিস্তান থেকে আমাদের দেশে যখন এসেছিলেন তারপরে এই যে বিউটিশিয়ানের একটা কালচার সেটাকে শুরু করে দিয়েছেন। সেই জাগরণ, বা বলবো যে নারী জাগরণ বা বিউটি সেক্টরের যে জাগরণ, সেটারই পথিকৃৎ জেরিনা আসগর আপু আমাদের সাথে আছেন বিউটি এক্সপার্ট হিসেবে। আপু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। তার পাশেই আছেন ভীষণ মিষ্টি, তিনি একজন নৃত্যশিল্পী, তিনি একজন নৃত্য পরিচালক, নাচের সাথেই জীবন, আনন্দিতা খান। অনেক অনেক স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন কথা সাহিত্যিক শ্যামলী খান আপু, যিনি কিনা অংশীরও প্রতিষ্ঠাতা সভাপতি। স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। ধন্যবাদ। শুরুতেই জেরিনা আপুর কাছে এসে জানতে চাই, আপু লেডিস ক্লাবের এসে কেমন লাগছে? খুব ভালো। আমার অনেকদিন জাকি আমাকে অনেকবার আসতে বলছিল, কিন্তু আমার সময় হয় নাই, আর আমি খুব একটা ফ্রিলি কথাও বলতে পারি না, এই সাহস করি না, এই কারণে আমি আসি না। আচ্ছা, তো তারপরে যে এসেছেন আমরা ভীষণ খুশি। শ্যামলী আপুর কাছেও এসে শুনি যে আপু লেডিস ক্লাবে ফলো করা হয় কিনা বা সময় পাওয়া হয় কিনা। হ্যাঁ, নিয়মিত দেখি এই প্রোগ্রামটি। আমি বাসায় থাকলে অনেক সময় ফেসবুকেও দেখা হয়, কমেন্টসও করি, আর জুমে যারা আসে এর মধ্যে অনেকেই আমার পরিচিত বন্ধু, যার জন্য এনজয় করি আমি। বিশেষ করে বিষয়ভিত্তিক যে বিষয়টা, ওইগুলো আমাকে খুব টাচ করে, যার জন্য আমি চেষ্টা করি দেখার জন্য। তাহলে তো চেনা একটা পরিসরেই আসা। এবং আনন্দিতা খান, তার কাছেও এসে জানতে চাই যে এই যে লেডিস ক্লাব তো মনে হয়েছে ফলো করা হয়, তো সেখানে আপনার কাছে লেডিস ক্লাবের কনসেপ্টটা মনে হয় যে সামহাউ ইটস হেল্পিং দ্য আদার্স? অবশ্যই, কারণ এখানে আমি দেখেছি যত অতিথি এসেছেন তারা প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে গিয়ে স্বাবলম্বী, ভালো কাজ করছেন। সবাইকে বিভিন্ন সেক্টর থেকে মানুষকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং তাদের কথাগুলো আমরা শুনি। আজকে যেরকম একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকে কথা হবে, এছাড়াও লেডিস ক্লাবে আরও খুব গুরুত্বপূর্ণ টপিকে কথা হয়েছে। তো এটা একটা কমিউনিটি, এই কমিউনিটিটা অনেকে দেখছেন এবং তারা এখান থেকে কিছু শিখতে পারছেন। তো আমারও খুব ভালো লাগছে, এই প্রথম আমি এসেছি এখানে, খুব ভালো লাগছে। তা আমি তো মনেই করছি যে আজকে লেডিস ক্লাবে একটা চমৎকার আড্ডা হবে। আমাদের বন্ধুরা যারা জুমে যুক্ত হন তাদেরকে আমি একটু ডেকে নিতেই চাই। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি বলতে চাই না যে আপনাদেরকে আদবকেতা শেখানোর কিছু আছে, কিন্তু তারপরেও আমাদের না জানার কোনো শেষ নেই, জানেন। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমার মনে হয়েছে যে আমি একটা কাজ এভাবে করলাম, আরও একজন এসে যদি আমাকে শিখিয়ে দিল যে এই কাজটা তুমি এভাবে না করে এভাবেও করলে আরও সুন্দর হতে পারতো। আদবকেতা তো এটাই না, প্রতিনিয়তই আমরা কিছু না কিছু আদবকেতা শিখেই যাচ্ছি, শিখেই চলছি, সেসব নিয়ে আড্ডা হবে। আমি একটু জেরিনা আসগর আপুর কাছে এসে জানতে চাই যে বাংলাদেশে যে বিউটি সেকশনে এত সম্ভাবনা, এবং আপনি একটা দেশ ছেড়ে এখানে এসে মনে করলেন যে না, আমরা আসলে বিউটি সেক্টরটাকে তুলে ধরতে পারবো, এই ভাবনাটার শুরু আসলে কোথা থেকে? আসলাম তখন নতুন দেশ 77-এ, তখন আসার পরে আমার ভাইয়ের বিয়ে ছিল, তো একটাই বিউটি পার্লার চাইনিজ ছিল, যাদের এখানে সবাই যেতাম আমরা। তো ওদের সাথে আমার খুব ভালো পরিচিত ছিলাম আমি। তো ওদের কাছে যেদিন গেলাম আমার ভাইয়ের বউটাকে নিয়ে, তো ওরা না 7টা 7:30 বাজলো, বললো যে না আমরা আর এখন সাজাতে পারবো না, করে দিব। আমি বললাম দেখো, নয়াপল্টন থেকে আমি এত দূর ধানমন্ডি আসলাম, তোমরা আমাকে ফেরত পাঠাও না। ওরা বললো যে না আমাদের আর টাইম নেই, আমার মেয়েরা ছুটি, মানে হয় না, আমি জানি এখন যে পাগল হয়ে যায় শেষের দিকে, কাজ ছেড়ে কখন বাসায় যাবে বাচ্চাদের কাছে এসে।
তো আমি একটু রাগি হলাম, দিল না তো করলোই না। তো তখন আমার একটু জিদ হলো, খুব মন খারাপ করে দেখি বউ ভাতে সবাই চলে আসছে, বউ সাজানো না। তো যাই হোক, আমরা যেহেতু অল্প অল্প জানতাম অল্প অল্প, তো বাসায় রেডি করলাম ভাইয়ের বউকে। এবং আমি আবার যখন ফেরত গেলাম, আর আমার মাথায় জিদ ছিল যে আমি 74-এ আসছিলাম একবার, তারপরে আমি জিদ ছিল যে আমি একটা ট্রেনিং নিব, আর ট্রেনিং নিয়ে বাংলাদেশ নতুন দেশ, আমাদের দেশে এখনো কেউ কিচ্ছু সাজানেন, একটা খোপা ছাড়া ওরা কিন্তু অন্য কিছু জানতো না, চাইনিজরা না, যা ফেশিয়াল জানতো না, প্যাডিকিওর ম্যানিকিওর করার জন্য করতো না, ভ্যাক্স করতো না, যা দরকার। আর মানে বিউটি রিলেটেড অনেক অ্যাক্টিভিটি আছে, শুধু মেকআপটাও করতো না, আইব্রো আর হেয়ার যত চুল কাটা আর খোপা করা, এটাই ওরা খুব ফেমাস ছিল। তারপরে আমি ট্রেনিং দেখলাম, আর পাকিস্তানে তো অলি গলিতে বিউটি পার্লার, ব্যাঙের ছাতার মতন। আর ওইখানে আমি ভাবলাম যে এইটাই আমাদের খুব দরকার বাংলাদেশে, এটা করলে আমি আরও ড্রাইভিং শিখলাম, টাইপিং শিখলাম, অনেক কিছু করার জন্য খুব চেষ্টা করলাম যে ঢাকায় কিছু করব, কিন্তু দেখলাম যে আমাদের দেশে রূপচর্চার কোনো নাই। মানে করতে গেলে ব্যাংকক চলে যায়, বম্বে চলে, বড় লোক যারা তারা বম্বে যায়, ব্যাংকক যায়, কলকাতা যায়, ঢাকায় অনেক মানুষ যারা শখ থাকলো, বাংলাদেশে সেই প্র্যাকটিসটা ছিল না। আচ্ছা, তারপর ভাবলাম যে আমি করব। তো আমার মায়ের বাসা নিজেই ওইখানে, আমি নয়াপল্টনে প্রথম শুরু করি, গাজী ভবন আমার বাবার বাড়ি, ওইখানে নিচে আমি প্রথম 2টা চেয়ার নিয়ে প্রথম শুরু করি ট্রেনিংয়ের পরে, দেখি আস্তে আস্তে কী হয়। তো আশেপাশের ভাই বোন, আমরা অনেক আত্মীয় স্বজন জানলো। আমার হেয়ারস্টাইল খুব সুন্দর ছিল তখন, ইয়াংকালে, তখন আমি ইয়াং ছিলাম। এখন আপনি ভীষণ সুন্দর। এখন আমি আমার বয়স অনেক বেশি। তো আমি ভাবলাম যে এটা আমি করব। তো আস্তে আস্তে আমার ভাইয়ের বন্ধু, গার্লফ্রেন্ড যারা ছিল, ইউনিভার্সিটিতে পড়তো, ওরা সবাই বলতো চলো, আমার ভাই বলে দিত ওদের বন্ধুদের যে যাও, আমার বোন আসছে, ওর গার্লফ্রেন্ড আবার আরেকজনকে বলতো। তো একজন লেডি ডাইনার চুল কাটা তখন ছিল, খুব ফেমাস ছিল। তো ওইটা দেয়, বলে কেউ যা ভালো হেয়ার কাট করে। তারপর আমি বললাম আইব্রু করো, এই হেয়ার কাট আইব্রু এসব করতে করতে সবাই খুব আস্তে স্টেপ বাই স্টেপ বেশ আমি আগাই গেলাম। বাহ বাহ, চমৎকার। আমি এই জার্নি সম্পর্কে আরেকটু আসতে চাই, আরেকটু পরে এসে অবশ্যই শুনতে চাই। আমি আনন্দিতা খানের কাছেও একটু আসি, কারণ প্রথম সময়ে আমরা সবার সাথে একটু কথা বলে নিই আগে। আনন্দিতা আপু, আপনার কাছে এসে শুনতে চাই যে এই যে নৃত্য নিয়ে এবং নৃত্য পরিচালনার সাথেও আছেন এখন, তো কিভাবে আসলে সময় কাটছে, কি নিয়ে ব্যস্ততা? নতুন বছর শুরু হয়েছে, তো নতুন বছরে নতুন প্রশিক্ষণের কোর্স শুরু করেছি, নতুন নতুন স্টুডেন্ট আসছে। তো বছরের প্রথম মাস কেটে যাচ্ছে তাদের সাথে পরিচিত হতে, তাদেরকে নৃত্যে আরও আগ্রহী করে তুলতে। তো এগুলোতেই এখন সময় যাচ্ছে। আপাতত আমি তো মঞ্চের শিল্পী, মঞ্চে বেশি কাজ করা হয়। আচ্ছা, তো এই আমার অর্ধেক সময় যায় নিজে পারফর্ম করতে গিয়ে, আর অর্ধেক সময় চলে যায় হচ্ছে গিয়ে নতুন যে বাচ্চারা আসছে তাদেরকে প্রশিক্ষণ দিতে। বাহ, চমৎকার। আর নাচের সাথে কিভাবে আসা সেটাও তো শুনে নেই একটু ছোট করে। নাচে আসলে আমার বাবা একজন স্ক্রিপ্ট রাইটার, উনি লেখক। তো বাবার নাটকে কাজ করা হয় 2004 সালে শিশু শিল্পী হিসেবে। আমার বাবা ছিলেন ওখানে ফজলুর রহমান বাবু, আর মা ছিলেন আঞ্জুমান আরা বকুল। তো ওখানে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ডিরেক্টর বললেন যে, আমার মাকে বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ তো খুব স্টিফ মনে হচ্ছে, ও খুব নার্ভাস আছে, এক কাজ করে ওকে নৃত্যে দিয়ে দেন, তাহলে নৃত্যে যেটা হবে ওর এক্সপ্রেশন সুন্দর হয়ে যাবে, ও বুঝতে পারবে, আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটাও ওর ইমপ্রুভ করবে। তো 2004 সালে ওটা শোনার পরে তারপর আমার যাওয়া শুরু হয়। আমার গুরু সুলতানা হায়দার, তার ক্লাসে আম্মু আমাকে ভর্তি করায় দেয়। আর সেখান থেকে আমি যে নৃত্যে চলে গেলাম, আমার আর নাটকে ফেরা হয়নি। তো আমার 17 বছর ধরে আমি শুধু নাচ করে যাচ্ছি। ওই যে যার যেদিকে পৌঁছতে হবে, কোনো না কোনো ভাবে সে ওখানে গিয়েই মিশবে। তো এটাও বেশ চমৎকার। আরো শুনবো অবশ্যই। আমরা একটু শ্যামলী আপুর কাছে আসি। আপু সাহিত্যের সাথে আছেন, সাথে অংশী সম্পর্কেও একটু শুনতে চাই। দুটো সেক্টরে কেমন করে সময় দিচ্ছেন? অংশী একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আমরা এটা যাত্রা শুরু করেছি 2021 সালে, তো 4 বছর হয়ে গেল। আমরা সামাজিক কাজগুলোই বেশি করি। মাঝে মধ্যে বিভিন্ন দিবসের যে সাংস্কৃতিক প্রোগ্রাম হয় দেশের, তো আর সামাজিক যে প্রোগ্রামগুলো, এগুলো যেমন আমরা তৃণমূল পর্যায়ে অবহেলিত, মেধাবী, দরিদ্র এদের নিয়ে কাজ করি।
যেমন আমরা শিক্ষাবৃত্তি দেই, তারপরে হয়তো কোথাও হঠাৎ করে শীত পড়লো, বিভিন্ন দুর্যোগে হঠাৎ বন্যা হলো, আমরা ওই রকম প্রিপারেশন রাখি যাতে আমরা তাৎক্ষণিকভাবে একবার সরাসরি স্পটে গিয়ে মানুষকে হেল্প করতে পারি যারা বিপদগ্রস্ত। এই ধরনের কাজগুলো করি আমরা। বাহ, চমৎকার। সাথে সাহিত্যের সাথে নিজেকে বলি আরেকটা কাজ করি আমরা, প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা যে উদ্যোগ নিয়েছি 2022 সাল থেকে, আমরা আমাদের জুরি বোর্ড আছে, আমরা বিভিন্ন শাখায় খুঁজে খুঁজে গুণী যারা হয়তো জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, পাননি কোনোভাবে, তো এই সমস্ত মানুষকে আমরা মানে গুণীজনদের মূল্যায়ন করার চেষ্টা করি, যেটা গুণীজন সম্মাননা। মানে বিভিন্ন শাখায় সাহিত্য, সঙ্গীত, নৃত্য, সমাজসেবা, বিভিন্ন শাখায় আমরা তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি। চমৎকার। তাহলে বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ আসলে করছেন, এবং যেটা আসলে আমার মনে হয় যে আমাদের দেশের শিল্পীদেরকে নিয়ে আমাদের বরাবরই একটা তাদের নিজস্ব জীবনেও একটা আক্ষেপ আছে যে শিল্পীরা আসলে পর্যাপ্ত সম্মাননা পাচ্ছেন না। তারা হয়তো একটা ল্যাভিশ লাইফ লিড করতে চান না, কিন্তু যথোপযুক্ত সম্মানটা তারা কিন্তু আশা করতেই পারেন, এবং একটি দেশের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে তো অবশ্যই এটা আমরা আশা করি। সাথে যদি রাষ্ট্রীয় পর্যায়ে নাও হচ্ছে, অ্যাটলিস্ট আমার মনে হয় সামাজিকভাবে এই উদ্যোগগুলো নেওয়া, তাদেরকে সম্মানিত করাটা ভীষণ দরকার। এইভাবে যে তারা, যেমন আমি জেরিনা আজগরাপার কথা বলি, আমরা 2023-এ ওনাকে মানে বিউটি পার্লার সৌন্দর্য যে শিল্প এই শাখায় তাকে আমরা সম্মাননা দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা ওনার প্রোফাইল তৈরি করে সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দিয়েছি, কারণ এই যে উনি একজন পাইনিয়র বিউটি পার্লার এই জগতে, ওনার কিন্তু জাতীয় পুরস্কার পাওয়া অনেক আগেই উচিত ছিল। একদমই একদমই। যাই হোক, এটা আমরা আশাবাদী যে উনি এবার 21শে পদক পাবেন। আমরাও ভীষণ আশাবাদী এবং অগ্রিম 21শে পদক পাবেন এমন আশা করছি। এমন একজন মানুষকে কাছে পেয়েছি, আমরা ভীষণ ভীষণ খুশি। বন্ধুরা, আপনারাও এসে কিন্তু আপনাদের কথাবার্তাগুলো আমাদের সাথে শেয়ার করতেই পারেন। আদবকেতা বিষয়ে আজকে কথা হচ্ছে, একটু জেরিনা আপুর কাছে আরেকবার যদি চলে আসি, আপনার জার্নিটা নিয়ে শুনছিলাম যে বাংলাদেশে এসে শুরু করলেন, সাড়াও পাচ্ছেন, তারপরে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? তারপরে তো না, আস্তে আস্তে যখন আস্তে আস্তে বাড়ার, মানে দুইটা চেয়ার তো রাখি নাই, দেখলাম যে বেশ ভালো মানুষ আসা শুরু করলো। আমি আমার আম্মার বাসা নিচের তালাটা পুরাটে নিয়ে নিলাম যে আমি এখানে শুরু করি। আর সত্যি বলতে কি, আমার হাজব্যান্ড অবাঙালি ছিল, আমি বাঙালি, তো আমি একটু ভয় পেতাম যে অবাঙালি বাংলাদেশ হলো আবার কোনো অসুবিধা হয়, আমার আম্মা চাইতো না যে আমি কোথাও যাই। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি এখানেই করবো। তখন দুইটা চেয়ার থেকে এরকম আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আমি বেশ নাম হয়ে গেল আমার পার্লারের। তারপরে তখনকার দিনে 20টা চেয়ার একসাথে, আর 20 জন স্টাফ, ওদের শুরু করলাম, ওদের ট্রেনিং দিলাম। আস্তে আস্তে ট্রেনিংয়ের সাথে সাথে আরও মেয়েরা আসা শুরু করলো, যে ট্রেনিং দিয়ে আবার ট্রেনিং দিলে আবার আরেকটা বিউটি পার্লার করতে পারবে ওরা, আবার এরকম করে আস্তে আস্তে এখন তো বাংলাদেশে আমি একটা বিউটি পার্লার থেকে এখন 6 লক্ষ বিউটি পার্লার হয়ে গেছে। রাস্তাটা আমি নিয়ে আসছিলাম প্রথম, এবং আমি এটাতে অনেক খুশি যে মেয়েরা কিন্তু আর পিছে নেই না, এবং প্রত্যেকেই যে ঘর থেকে নানান কিছুর জন্য হয়তো অনুমতি পাচ্ছে না, তারপরও কিন্তু ঘরে বসেই করতে পারছে, ঘরে বসে এই কাজটা তারা করতে পারে, শিখে নিতে পারে। আমার বাচ্চাদের দেখতাম ওরা স্কুলে যেত, তারপরে আবার আমি সময় মতন স্কুলে আনতে যেতাম, আবার আমার ওই জায়গায় বাসায় নিজের বাড়িতেই ওদের খাওয়া দাওয়া থাকা, কোনো অসুবিধা নেই। উপর মায়ের বাসা, আমার কোনো ভয় লাগতো না যে অন্য জায়গায় এসে কাজ করতেছি। এখন তো সব ঘরে ঘরেই মা বাবারা কাজ করে, হ্যাঁ, এবং ওইরকম সুবিধা নিয়েই করে। আর দুজন স্বামী স্ত্রী কামাই করলে কিন্তু কোনো এটার অসুবিধার কিছু না, যতই সে বড় লোকের মেয়ে হোক, বউ হোক, যাই হোক, টাইম পাস হয়, এখন শিখতেও পারে অনেক কিছু। প্রগতিশীল ভাবনার চর্চা এখন হচ্ছে আমাদের দেশেও, একটু দেরিতে শুরু হলেও শুরু হয়েছে, এটাও আসলে বেশ সম্ভাবনার ব্যাপার। কিন্তু এখন তো আমার খুব ভালো লাগে এটা, যে এত তাড়াতাড়ি মেয়েরা এত আগায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত কত বিউটি পার্লার, শুনতে এত ভালো লাগে আমার কাছে, চমৎকার। এবং আমাদের দেশ ছেড়ে বাইরের দেশে গিয়েও মানুষ তো করছেন এটা। আরো শুনবো, অবশ্য একটা বিরতির সময় হয়ে গেছে, গল্প করতে করতে সময় কাটছে বেশ, সেজন্য আসলে বিরতির সময়টা কখন এসে গেছে টেরও পাওয়া যাচ্ছে না। এমনই সুন্দর একটা আড্ডা পুরো 1 ঘন্টা জুড়ে আমাদের করার প্রত্যাশা। আপনারাও চলে আসবেন, নিয়ে নিচ্ছি একটা বিরতি।
যেমনটা আগেই বলছিলাম, আদবকেতা কেউ পরিবার থেকে শিখে আসেন, কিন্তু পরিবার থেকে যদি কোনোভাবে শেখার সুযোগ না থাকে, পারিবারিক পরিস্থিতি সেটা নাও হয়, তারপরও কিন্তু আদব ছাড়াই থাকতে হবে এমন সিদ্ধান্তই কিন্তু সবাই নেন না। তো সেই ক্ষেত্রে পারিবারিকভাবে অনেকে শিখে আসেন এবং অনেকে স্কুলে গিয়ে শেখেন, শিক্ষকের কাছ থেকে শেখেন, অনেকে কিন্তু আশেপাশের পরিস্থিতি দেখে নিজেকে বুঝিয়ে নেন যে এটাই হয়তো এই সময় করা একটা ভালো ডিসিশন হবে। এরকম এটা আসলে আমার কাছে মনে হয় আদবকেতা একটা কমন সেন্সের মতো। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা কেন বলা দরকার আজকে গল্প করলেই বুঝবেন। আপনারাও চলে আসতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। জেরিনা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে আদবকেতা এই জিনিসটা আসলে পারিবারিকভাবে যদি শিখেও আসি, সবার শুরুতে যে বিষয়টা নিয়ে কথা হয় সেটা হলো ছোটদের বড়দের প্রতি কি ধরনের আদবকেতা আসলে একদম বেসিক কিছু যেটা মেনটেন করা উচিত, কিন্তু দেখা যাচ্ছে এই বেসিকটুকু হয়তো মাঝে মাঝে দেখা যায় না। আমাদের সময় আমরা কিন্তু অত আদব কায়দা শিখি না। স্কুলে যা শিখতাম, মা বাবার কাছে যতটুকু শিখতাম, তখন খুব একটা রেয়াজ ছিল না যে সালাম দেওয়া দেওয়া। কিন্তু আজকালকার বাচ্চারা কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখলে ছোট্টকালে বাচ্চারা কিন্তু সালাম দেয় বড়দের, আর বড়রাও সালাম দেওয়া উচিত। আর ওই যে রিকশাওয়ালাকে আপনি করা বলা, হ্যাঁ, তারপর রান্নার বাবুর্চি বা ঘরের অন্য মেয়েদের যে আপনি করা বলা, আমার খুব ভাল লাগে এই জিনিসটা। এইগুলি কিন্তু আগে ছিল না। আগে এই বেটা, ওই মেয়েটি কাজের মেয়ে বলতো বুয়া, এখন কিন্তু আপা করে ডাকে। হ্যাঁ, তো এগুলি কিন্তু আস্তে আস্তে অনেক শেষ। কেউ নক না করে রুমের মধ্যে চলে যেত, এগুলিও আদব কায়দা শেখানো হয় নাই। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু যথেষ্ট আদব কায়দা দিয়েই চলে। আমার খুব ভালো লাগে। আমি যেমন লিফটের উঠতেছি, যে থাকুক ছোট বড়, আমি কিন্তু সালাম দিই। আমি নিজে একটা সালাম দিই, তারপরে উত্তর সে হয়তো ফিউচারে আবার সে শিখবে জিনিসটা এবং সেও পরের বার সালামটা দিবে। ছোটরাই যে বড়দেরকে সালাম দিতে হবে এরকমও না, কিন্তু কোনো নিয়ম নাই। সালাম কিন্তু সবাইকে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সাথে আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে আমরা অনেক সময় মনে করি যে না, বাচ্চাদেরকে আমরা যখন একটা কিছু বোঝাতে চাচ্ছি যে তার হয়তো আদবকেতা ঠিক নেই, তো সেই ক্ষেত্রে তাকে একটা রূঢ়ভাবে কিছু না বলে বড়রা যদি তাকে আবার বুঝিয়ে বলে, সেটাও কিন্তু একটা আদবকেতার মধ্যেই পড়ে, তাই না? তো সেই বিষয়টাও আসলে আমি মাঝে মাঝে ফিল করি যে ইদানিংকার বাচ্চারা আসলে শিখছে, কিন্তু মাঝে মাঝে দেখে হয়তো শিখছে না যে উনি আমার সাথে এমন করে, আমি বা ওনার সাথে কিভাবে কথা বলবো। তো সেই ভাবনাটা আসতে পারে। তো হয় না এখনকার বাচ্চাদের। হ্যাঁ, এটাই তো সামাজিক সোশ্যাল স্কিল বাড়লে আসলে এগুলো নতুন করে শেখবারও তেমন কিছু না, আসলে বেশ কঠিন না, তাই না? আনন্দিতার কাছে যদি আসি, তো তার কাছে এসে আমি একটু জানতে চাই যে আদবকেতা বিষয়ে আপনার কি মতামত? আদবকেতা আসলে আমাদের বিভিন্ন দেশ অনুযায়ীও বিভিন্ন হয়। যেমন আমার প্রথম শিক্ষাটা অবশ্যই পরিবার থেকে। আমার বড় বোন, আমার তার সাথে বয়সের পার্থক্য 8 বছরের। তো আমি বলবো আমার বড় বোনের কাছ থেকে আমি প্রচুর শিখেছি, অনেক ভালো ভালো শিক্ষক পেয়েছি জীবনে, তাদের কাছ থেকেও শিখেছি। এবং আমি কিছুদিন আগে জার্মানিতে গিয়েছিলাম, ওখানে আবার আদবকেতা কিন্তু একদমই ডিফারেন্ট। যেমন ওখানে পাবলিক যে ভেহিকেলগুলো আছে, যখন আমরা বাসে উঠছি, ট্রামে উঠছি, ওখানে একদমই কেউ কথা বলে না, একদম পিন পতন সাইলেন্ট আমরা যেটা বলি যে ওখানে রাখতে হয়। তো এটা ওদের আদবকেতা, হয়তো এটা আমাদের সংস্কৃতিতে নেই। তো এই যে অবজারভেশন স্কিলটা আমাদের বাড়ানো, যে যেখানেই যাচ্ছি তাহলে ওখানকার মানুষরা কি তাদের ম্যানার তারা চলছে, তো ওগুলো দেখে অবজার্ভ করে ওটা নিজের মধ্যে আয়ত্তে আনা। মানে যেখানে আছি ওই আশেপাশের সমাজকে দেখেই আসলে শেখা যে ঠিক আছে, এটা হচ্ছে ওই সমাজের আদবকেতা, যেটা আমি যদি ওইখানে উপস্থিত থাকি তাহলে আমাকে এটা মেনটেন করে চলতে হবে। বাহ, চমৎকার বলেছেন। আমরা একটু শ্যামলী আপুর কাছেও আসি, বিষয়টা নিয়ে শুনি। আমি আনন্দিতার কথার সূত্র ধরে বলি যে এই যে আদবকেতার বিষয়টা আমাদের ঢাকা মেট্রো রেলে কম বেশি সবারই চড়া হয়। ওখানে ইদানিং দেখছি যে ধরেন অফিস টাইমটা সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে এত ভিড় হয়, সেটা ভিড় হতেই পারে, আমি একটু ওয়েট করি, 5 মিনিট পর পর কিন্তু ট্রেন আসছে, কিন্তু আমাদের ওইটুকু ধৈর্য হয় না যে আমরা 5 মিনিট একটু ওয়েট করি। ওয়েট করার সুন্দর জায়গাও আছে বসার, তারা করবে কি ঠেলে ধাক্কা দিয়ে উঠে পড়ে লেডিস কামরায়। তো এরকম আমি পরশুদিন তো এমন ধাক্কা দিল, আমার সামনে একটা বেবি ছিল মায়ের সাথে, একটু হলে ওই বাচ্চাটার উপরে আমার ও আঘাত পেত। তা আমি যে বিষয়টা বলছি যে আপনারা একটু ধৈর্য ধরে তো পরের ট্রেনে আসতে পারতেন। উনি এমন কিছু কথা বললেন, আমার ভালো লাগলো না শুনে। হ্যাঁ, আপনি জানেন আমি সারাদিন অফিস করেছি, কত কষ্ট করেছি, আমার এখন যত তাড়াতাড়ি বাসায় যাই ততই ভালো লাগবে। ঠিক আছে, আমরা সবাই কিন্তু কম বেশি কষ্ট করি, পরিশ্রম করি, নারীরা কিন্তু আর বসে নেই।
তো আমার মনে হয় এই বিষয়গুলো একটু মনে হয় বোঝার ব্যাপার আছে। একেবারেই তাই, একেবারেই তাই। এবং সাথে জারিনা আপু, আমি জানি যে আপনি একদম শুরু থেকে, সেই কবে থেকে আপনি বিউটি সেক্টরে কাজ 77, এবং তারপরে 89 এর দিকে আপনার যে বইটা এসেছে সেটা হলো একই অঙ্গে কত রূপের প্রথম সংকলন হলো 1989 এ, এবং তারপরে আবার দ্বিতীয় সংকলন হলো 99 এ, এরকম সময়। তো তারপরে হলো লাস্টে হলো 2024 এ। আচ্ছা, বাহ, তাহলে এই গত বছরই আপনার তৃতীয় সংকলনও এই বইটার হয়ে গেছে। বেশ চমৎকার একটা বই। এবং সেখানে বইটা কিন্তু আমার শুধু রূপচর্চার উপরে না, ওই বইটার মধ্যে আমি ম্যানার্স, এটা কাচিসি, কেমন করে টেবিলে একসাথে বসে খেতে হবে, হ্যাঁ, মানুষ আসলে আগে রেডি হয়ে থাকতে হবে, ওই হোস্ট ঘরে বসা আর বলে বসতে বলো, বা কোনো মেয়েকে বলে বসতে বলো, আমি আসতেছি। তো এগুলি কিন্তু আদব কায়দার মধ্যে পড়ে, ম্যানার্সের মধ্যে পড়ে। আমি এইসব ব্যাপারে খুব, আমি সেই জন্যই বইটার বিষয়ে আসলাম যে একই অঙ্গে কত রূপে শুধুমাত্র আপনি যে বিউটি সেক্টর নিয়ে লিখেছেন তা নয়, বরং আপনি আদব কায়দা নিয়েও আসলে লেখার চেষ্টা করেছেন, যাতে করে আমি জানি যে আপনি আপনার বিউটি স্যালন যেগুলো আপনি মেনটেন করেছেন সেখানে আপনি এমপ্লয়ীদের মধ্যে আদব কায়দাটা ট্রান্সফার করার চেষ্টা করেছেন। এবং আপনি যখন শুরু করেছেন তখন বাংলাদেশে পার্লার কালচারটা অত বেশি ছিল না, স্যালন কালচারটা ছিলই না। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একদম নিজে থেকেই আবিষ্কার করতে হয়েছে সেট অফ রুলস, যাতে করে কাস্টমার সার্ভিসটা আপনি দিতে পারেন। তো কিছু মেইনটেনেন্স তো বিষয় আছে। তো বিউটি স্যালনগুলোতে ইদানিং আবার অনেক রকম প্র্যাকটিস আছে যেগুলো হয়তো আপনার কাছে চোখে লেগেছে যে না, এটা আসলে ম্যানার্সের মধ্যে পড়ে না। অনেকে খুব রূঢ়ভাবে ক্লায়েন্টকে ডিল করছে, এরকমও কিছু ঘটনা আছে, তাই না? এই ব্যাপারে তো আমি বলতাম যে যখন বাসায় কি আমার স্টাফদের বাসায় হয়তো স্বামী স্ত্রী ঝগড়া বা শাশুড়ির ঝগড়া এমন কিছু থাকতো, যেটা নাকি পার্লারে দেখাতো। কাস্টমার আসলো, খুব রুডলি বসাইতো, কি করবেন, এটা করব, টান দিল চিরুনি জোরে, তারপরে এদিকে মাথা ঘুরালো, ওই থেকে মাথা। আমি কিন্তু ফলো করলাম। পরে যাওয়ার পরে আমি বললাম এই কারণটা কি, তারপর বুঝলাম যে কোনো বাসায় কোনো প্রবলেম আছে, এই কারণে হইতেছে। তখন আমি ওকে বলছি যে এইভাবে মিসবিহেভ করলে আমার পার্লারে রিপিট করবে না, সেকেন্ড টাইম কিন্তু কেউ আসবে না। প্রথমেই তোমাকে করতে হবে, আমি এটাই বইতে লিখছি, যে আসলে প্রথম ভালো মতো ওয়েলকাম করবা, বসাবা, এবং চা কফি যা খাবার একটা কিছু অফার করতে হবে তাকে। তারপরে কি করবেন, কিভাবে করবেন বা করবেন, আর ওনার কথাগুলি ভালো শুনতে হবে না, আমি এটা পারবো না বা এটা ভালো লাগবে না। আমরা তো অ্যাডভাইস দিব যে না, আপনাকে এই চুলটা এভাবে কাটলে ভালো লাগবে, বা ওইভাবে বললাম। পট করে একজন চুল পয়সার জন্য খাটখাট করে কাটিয়ে দিয়ে দিলাম, ওইটা আমি চাই না। আমি কারো জোর করে চুল কাটতাম না। আমি কিন্তু এটা, আমাকে এখনও অনেকে ফেসবুকে লেখে যে আপনি আমার মা, আমি এত কানলাম, আমি বিকনস স্কুলে পড়তাম, আমি ছোট ছিলাম, আপনি আমার চুলটা কাটলেন না, এত বললেন, আমি মন খারাপ করে চলে আসলাম। তা আমি ওই জবরদস্তি করে, এত সুন্দর একটা চুল আমি পট করে এতটুকু করে দিব, আমি চাই নাই। মেয়েটা বয়স হোক আর পরে হাজব্যান্ডের পারমিশন নিয়ে পরে কাটুক, কিন্তু বিয়ের আগে এত লম্বা একটা চুল যদি এতটুকু করে, অনেকে কিন্তু পছন্দ করে না। অনেকে ছেলের বউ করতে গেলে বলে যে না, ছোট চুলের মেয়ে নিশ্চয়ই খুব ফাস্ট মেয়ে। তো সেক্ষেত্রে ওই চুল কাটাটা, ওইটা আপনার মন থেকেও একটা আদর এসেছে যে না, চুলটা ওভাবেই থাক। আমরা এদিকে জুমে অনেকজন চলে এসেছে, আমরা একটু তাদের নামগুলো দেখে নেই। যেমন ওদিকে কর্নারে দেখতে পাচ্ছি নাহিদা নেলি আপু আছেন, সুরমা আপু আছেন, এদিকে রেবেকা আপু আছেন, আরেকজনের ক্যামেরা বন্ধ, তিনি ক্যামেরা অন করবেন, হোসনারা আপু, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন রুমা আপু, চট্টগ্রাম থেকে, না বগুড়া থেকে ঠিক আছে। তো সবার সাথে আড্ডা হবে অবশ্যই। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতি থেকে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমরা এসে একটু আনন্দিতার কাছে আসি, তার সাথে একটু কম কথা হয়েছে, তার কাছে এসে একটু শুনতে চাই যে এই যে নাচের জগৎ এবং নাচের জগৎ নিয়ে মানুষের ভাবনা, সেক্ষেত্রে ভাবনার কোনো পরিবর্তন এখন এসে আপনার কি মনে হয় যে 2025 সাল এখন শুরু হয়ে গেছে, 24 থেকে 25-এ পদার্পণ করলাম, তা এখনো কি কোনো একটা ম্যানার আছে যেটা আপনার মনে হয় যে না, নাচের ক্ষেত্রে এটা মেনটেন হচ্ছে না, বা এই ধরনের কালচার মেনটেন করা উচিত? এখন মানুষ
মানে আগ্রহী, নৃত্যে আগ্রহী মানুষের সংখ্যা এখন অনেক বেশি, যেটা অনেক বেশি। আমাদের নাচ নিয়ে পড়াশোনা করছে, আমাদের অনেক ইউনিভার্সিটি হয়েছে, কোর্স চালু হয়েছে, আমরা স্নাতক পর্যায়ে অনেক শিক্ষার্থী পাচ্ছি, বাইরে থেকে শিখে এসে যে যারা আসছেন তাদের সংখ্যা অনেক বেশি। তো বাংলাদেশে প্রচুর নৃত্যশিল্পী আছে এবং তারা বিশ্বের সাথে যে যোগাযোগটা তারা এখন সেটাও করতে চাচ্ছে। একটা জায়গা যেটা একটু গ্যাপ মনে হচ্ছে যে যারা আমাদের সিনিয়র আছেন তাদের সাথে এখন একদম যারা নতুন নাচে আসছেন তাদের মধ্যে একটু মনে হচ্ছে যে একটা কমিউনিকেশন গ্যাপ একটু দেখা যাচ্ছে, যে থাকে না একটু আমি খুঁজে নিই, যে যেমন উনি আমাদের সৌন্দর্য জগতে একজন পায়োনিয়ার, তো ওই সেক্টরে যারা আছে তারা তার ব্যাপারে নিজে থেকেই জানতে চাইবে। তো এই যে কমিউনিকেশন গ্যাপটা, যে আমি একটু জানবো আমার এই সেক্টরে পায়োনিয়ার কারা, তাদের সম্পর্কে জানা, তাদের কাছে যাওয়া, তাদের জার্নি সম্পর্কে শোনা, তাহলে হয় কি অনেক কিছু তাদের মাধ্যমে জানতে পারা যায়। আমি যেমন আমার প্রথম 10 বছর আমি সিনিয়রদের সাথে বেশি কাজ করেছি, আমি সবসময় কনিষ্ঠ ছিলাম আমার দলের। তো আমি যা শিখেছি, ইভেন মেকআপ করাটা, নৃত্যশিল্পীরা তো নিজেরাই মেকআপ করে, তো দেখে দেখে, তো সিনিয়রদের কাছ থেকে যেগুলো দেখে করা। তারপর রিহার্সাল ফ্লোরে আমার অনেক অ্যাটিকেট থাকে, যে মোবাইল ধরা যাবে না, মোবাইল বন্ধ রাখতে হবে, গুরুর কথা শুনতে হবে, প্রচুর অ্যাটিকেটস আছে, এগুলো কিন্তু সিনিয়রদের দেখেই আমরা শিখেছি। আর যারা আসছে তারা যে এগুলো জানে না সেটা বলছি না, কিন্তু তারা আরো স্বাচ্ছন্দ্য বোধে যদি তারা সিনিয়রদের সাথে করে, উদাসীনতার জায়গাটা আরেকটু কম হলে ভালো। আমার মনে হয় এটা দুই দিক থেকে, যারা সিনিয়র আছে তারাও এগিয়ে সমানভাবে যদি দুই দল এগিয়ে আসে। যেমন আমি যখন জার্মানিতে আমার একটা ইন্টার্নশিপের জন্য গেলাম গত বছর, ওখানে কেউ আমাকে চেনে না, এবং যারা ছিল তারা অনেক হচ্ছে গিয়ে স্ট্যাবলিশ ডান্সার ওই থিয়েটারের, প্রত্যেকে এসে নিজে থেকে নিজের নাম বলে আমার সাথে পরিচিত হয়েছে, এবং এটা আমাকে এত ভালো লেগেছে যে তারা আমাকে একদমই মনে হয়নি লোনলি ফিল করায়নি, যে বাংলাদেশ থেকে একটা মেয়ে এসেছে, এটা একদম তারা আমাকে বোধ করায়নি। তারা এসে নিজের নাম বলেছে, আমার সাথে পরিচিত হয়েছে। তো এই যে ব্যাপারটা, যে হ্যাঁ তাহলে সিনিয়ররাও আমরা এই কাজটা করতে পারি জুনিয়রদের সাথে, তো এই কমিউনিকেশনটাকে আমার মনে হয় আরো দৃঢ় হওয়া উচিত। বাহ, চমৎকার বলেছেন। শ্যামলী খান, আপুর কাছে আসি। লেখালেখি তো আপুর করাই হয়, আপু কথা সাহিত্যিক হিসেবে অবশ্যই চেনা মানুষ আমাদের, তো সেক্ষেত্রে একটু লেখালেখির জগৎটা নিয়ে একটু শুনি যে এখন কি কি কাজ হচ্ছে। লেখালেখি আমি শিশু বয়স থেকে শিশুতোষ পত্রিকাগুলিতে নিয়মিত লিখতাম। তারপরে ধরেন বিয়ে হলো, সংসার হলো, পারিবারিক ব্যস্ততায় বিশাল একটা গ্যাপ ছিল। তারপর বড়দের নিয়েও লেখা শুরু করেছিলাম। তো এখন আবার বছরখানেক হলো আমি আবার নিয়মিত হয়েছি, তো বড়দের নিয়ে লিখছি। এবার বইমেলা ইচ্ছে ছিল, একটা বই বের হবে আমার, কিন্তু আমি স্ক্রিপ্ট রেডি করতে পারিনি, কারণ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে এত সময় দিতে হলো, যার জন্য আর কুলিয়ে উঠতে পারলাম না। তো তারপরে আমার মনে হয় চেষ্টা করলে পারবেন। আমার বই যেবার আসলো সেবার 10 তারিখের দিকে আমার ফুল ফাইল সব ডিলিট হয়ে গেছে। আমি 7 দিন সময় নিয়ে আবার ওই শেষ 10 দিনের জন্য বই ছাপিয়েছিলাম। সো ওইটাও একটা মজার এক্সপেরিয়েন্স। আপনাকে আমি বললাম যে আপনি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবেন। এবার আপনার বই একটা চাই ফেব্রুয়ারি মাসে। মজার ব্যাপার হলো আমার বড়দের গল্পগুলো সব প্রেমের গল্প। এটাই তো মানুষ পড়তে চায়। আমার মনে হয় প্রেমের গল্পের প্রতি গ্রহণযোগ্যতা সবার বেশি। মাঝে মধ্যে ভাবি যে আমি যখনই লিখতে বসি যে সিরিয়াস গল্প লিখবো, কেন জানি হয় না আর কি। তাহলে আপনি মানুষটা এত রোমান্টিক, এত প্রেমিকা যে আসলে জানি না, কিন্তু অনেকে আমাকে, আমি এত ব্যস্ত থাকি, অনেকে মনে করে আমি মানুষটা খুব মানে বেরসিক যান্ত্রিক টাইপের আর কি। না, এর ভেতরে যে কোনো এক জায়গায় সুপ্ত প্রেম আছে সেটা আমরা বই পড়ে জানবো অবশ্যই। আমরা একটু জুমে চলে আসি, এদিকে অনেকজন চলে এসেছে। আমার প্রিয় সারাও আজকে আড্ডা দিতে এসে গেছে। সুরমা আপু, আপনার কাছে আসি। আদব কেতা নিয়ে আপনাদের কাছে কিছু শুনি। হ্যাঁ, যে কোনো একটা আদব কেতা যেটার চর্চা হচ্ছে না বলে মনে করেন এবং সেই চর্চা আসলে হওয়া দরকার। সুরমা আপু, ভলিউমটা ফোনের বাড়াতে হবে। মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবার জন্য, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপা, আপনি কি হেডফোন ব্যবহার করছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি হেডফোন মনে হয় ব্যবহার করছেন না, তাই তো? এখন শোনা যাচ্ছে আপু? এখন পারফেক্ট শোনা যাচ্ছে। জি, এখন শুনি। বলতেছিলাম যে আদবকেতা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সব মানুষের জন্যই, ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা এখন খুব কমই মানা হচ্ছে, বড় ছোট এই জিনিসটা খেয়াল করি না আমরা। দেখা গেছে যে আমাদের সামনে একজন বড় বয়স্ক একজন লোক আসলো, তাকে সেই সম্মানটুকু আমরা দিচ্ছি না, তাকে আমরা সালাম দিচ্ছি না, এবং তার ভালো মন্দ খোঁজখবর নিতেছি না। এই জিনিসগুলো এখন সমাজে বেশি হচ্ছে।
আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রচলন ছিল এক সময় যে মুরব্বিদেরকে সালাম করা, পা পা ছুঁয়ে সালাম করা। তো পা ছুঁয়ে সালাম করা মানে এখন ইসলাম ধর্ম বিকৃত হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে পা ছুঁয়ে সালাম করা মানে হচ্ছে যে একবার নত হয়ে সালাম করা না। হুম। ওই সম্মান করা, কিন্তু আমরা হয়তো এমন শিক্ষা নিছি যে বলতে থাকি যে না, পা ছুঁয়ে সালাম করা যাবে না, মানে তাকে সেজদা দেওয়া যাবে না। আমি কেন তাকে সেজদা করতে যাব? সেজদা না, তাকে আমি সম্মান করতেছি। ওইভাবে আমার মাথা অবশ্যই আমি উঁচু রেখে আমি তাকে পাশে সালাম করব। পাশে অবশ্যই সালাম করা যায়, আমার মাথাটা উঁচু থাকবে। এই জিনিসগুলো আমরা শিক্ষার অভাবে এগুলি ডিলেট হয়ে যাচ্ছে সমাজ থেকে। বলতেছে যে হ্যাঁ, কিছু ধর্মের লোকের বলতেছে যে না, পাশে সালাম করা যাবে না। আচ্ছা, এতে হচ্ছে সেই যে বিষয়ে আগে নিয়ে প্রাচীন আসলে যুগে যেহেতু মতের বিভেদ আছে, তো সেক্ষেত্রে যে যার জায়গা থেকে যদি আসলে নিজেদের ম্যানারটাকে ঠিক রাখার জন্য নিজের মতো করে মেনটেন করতে পারেন, সবারই আমার মনে হয় নিজের ধর্মীয় অনুশাসনগুলো মানার নিজস্ব একটা উপায় আছে। আমি অবশ্যই চাইবো যে যে যার ধর্মীয় জায়গাটাকে ঠিক রেখে নিজেদের বিশ্বাসগুলোকে ঠিক রেখে তারা সেভাবে যাতে করতে পারে কাজ। অনেক ধন্যবাদ সুরমা আপু। নাহিদা নেলি আপু, আপনার কাছে আসতে চাই এবং এই যে আদবকেতার আজকের বিষয়টা সেটা নিয়ে শুনতে চাই। আসসালামু আলাইকুম অহনা আপু, আর অতিথিদের আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আসলে আদবকেতাটা হচ্ছে আসলে পরিবার থেকেই অনেকটা, যে আমি বড় ছোটরা সবসময় বড়রা কি করছে তার ফ্যামিলিতে সেটা ওদেরকেই সেটা অনুসরণ করে। যখন বড়রা যদি দেখে যে মুরব্বিদের ভালো ব্যবহার করছে না ওদের সাথে, তাহলে কিন্তু ছোটরাও কিন্তু এটা শিখছে। আমাদের তাই সবসময় সচেতন থাকতে হবে এই ব্যাপারে। আর আমি দেখেছি আমার মেয়েদেরকে দেখলাম, আমার মেয়েরা আমার হেল্পিং হ্যান্ড যারা আছে এদেরকে কিন্তু কখনো বুয়া বলে না, বলে আন্টি, সবসময় আপনি করেই বলে। আমি কখনো ওদেরকে শিখিয়েও দিইনি যে আন্টি বলবে, ওরা নিজেরাই সবসময় আপনি করেই বলবে এবং আন্টি বলে। আর কখনো সালাম করতে হয় ওরা নিজেরাই দেখি করে, আমার খুব একটা বলতে হয় না। আসলে এই জিনিসটা হচ্ছে ফ্যামিলি থেকেই আসতে হয়, জিনিসটা শিখিয়ে দিতে হয়। তো আসলে অনেক আদবকেতা ধন্যবাদ জিনিসটা নেলি আসলে আপু। জি, আর রেবেকা আপুর কাছে আসতে চাই। রেবেকা আপু, আপনার কাছে কিছু শুনি। শুভ সন্ধ্যা অহনা। শুভ আজকে তুমি সন্ধ্যা আর আপু। আমি একদম আমরা মিলে গেছি আজকে। তোমাকে খুব সুন্দর লাগছে, একদম বউ বউ। আর থ্যাংক ইউ। শ্যামলী আপা অভিনন্দন, অন্য আপাদের অভিনন্দন। হ্যাঁ, আমাদের শ্যামলী আপা বন্ধু, আমাদের বন্ধু আপা গেছে। আর আজকের ব্যাপারটা নিয়ে এখন আমি একটু বলি। আদব কায়দার ব্যাপারটা হচ্ছে কি, এটা পরিবারের শিক্ষা তো অবশ্যই, তবে নিজের থেকেও কিছু শিখতে হয়। আমি একটা পরিবেশে গেলে কাকে কিভাবে নিব, হ্যাঁ, একটা গ্রুপে একটা যে কোনো জায়গায় একটা কথা বলতে হলে বুঝতে হবে আমি কোন জায়গাতে কোন কথাটা বলবো। এবং এই শিক্ষাটা নিজের থেকেই আসে, যে অল্প কিছু মানুষের সাথে মিশেও কেউ খুব তাড়াতাড়ি শিখে যায়, কেউ আবার 1000-10টা মানুষের সাথে মিশলেও শিখতে পারে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ছোট হোক বড় হোক সবাইকে প্রথমে আপনি বলে সমর্থন করাটা, এটা আমি মনে করি একটা মানে নিজস্ব একটা আচার আচরণের ব্যাপার। আমি যখন আপনি করে কথা বলবো যখন, তখন সেও কিন্তু আমাকে একটা সম্মানের জায়গা দিবে। আমি যদি তাকে সম্মানের জায়গা না দিই, তখন সে কিন্তু আমাকে ওই জায়গাটাতে বসাবে না। আর আরেকটা জিনিস আমি দেখেছি, শুধু পারিবারিক ক্ষেত্রেই আমি বলবো না, স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি মানে কর্মক্ষেত্র সব ক্ষেত্রেই বাচ্চাদের এবং আমাদের ক্ষেত্রে আমরা যে শিক্ষাটা পেয়ে আসব, সেই শিক্ষাটাকে ভালোভাবে গ্রহণ করার মতো আদব কায়দা প্রত্যেকেরই বুঝতে হবে যে কোনটা ভালো। কারণ বাচ্চারা একটা পরিবেশ থেকে এসে যখন উল্টাপাল্টা কিছু করে, তখন বোঝা যায় যে ওই জায়গা থেকে এটা শিখে আসছে। তখন তাকে বলতে তুমি তো এরকম না, তখন আলটিমেটলি বাচ্চাটা বুঝে যায় যে হ্যাঁ আমি তো এই কাজটা ভুল করতেছি। আবার আমি কর্মক্ষেত্রেও দেখেছি কিছু কিছু আছে যে তাদের আচার আচরণে বোঝা যায় যে সে কতটুকু কোন থেকে উঠে আসছে, তার কথাবার্তায় অনেকের কথাবার্তায় বোঝা যায়। তো সেক্ষেত্রে তার সাথে আমি যদি তর্কে যাই, তাহলে সেটা হবে কি আমার জন্য একটা সবার সাথে তর্কে যাওয়া তো আপু ওয়াইজ না। দেখা যায় যে যেহেতু আমরা ম্যাচ করতে পারি না, যে না উনি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলছেন, আমার কিন্তু তাকে বোঝাতে গেলে তার পরিমাণ
অগ্রসর হতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে হয়তো একটু এড়িয়ে যাওয়াটাও একটা ম্যানারের মধ্যে পড়ে। অনেক ধন্যবাদ রেবেকা আপু। এবং সময় পাল্টাচ্ছে যেভাবে, জেনারেশনের সাথে সাথে কিন্তু আদব কেতার ধরনও পাল্টাচ্ছে। এখন কিন্তু যুগের পরিক্রমায় যে ভাবনাটা এসেছে, আদব কেতাও এখন ভাইস ভার্সা হয়ে গেছে, যে শুধুমাত্র ছোটরাই বড়দেরকে সম্মান করবেন তাই নয়, বরং পারস্পরিক সম্মানের যে বোধটা সেইটাই আসলে এখন আসলে ডেভেলপ করতে হবে, এমনটাই আমরা ভাবছি। তো ফিরে এসে আরো একটু আলাপ হবে, একটা বিরতির সময় হয়ে গেল, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পরে আবারও যখন চলে আসলাম, তখন আমাদের জুমের বন্ধুরাও অ্যাক্টিভলি আছেন আমাদের সাথে। সবার সাথেই ছোট ছোট করে একটু একটু আড্ডা দেওয়ার সুযোগ পাবো, একদম শেষ সময়ে যেহেতু চলে এসেছি। শানু আপুর কাছে ছোট্ট করে একটু আসি। শানু আপু, আদব কেতা নিয়ে শুনি আপনার কাছে। আর আপনি অসুস্থ কিনা, আপনার কি হয়েছে? আমি গলায় একটা ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। আমার মানে সারাদিন ছিলাম, শিল্পকলায় ছিলাম। রিতাফু আসছে বরিশালে শিল্পকলায়, ওই যে সেরা রাঁধুনি, তো ওই জায়গায় আসতে, ওই জায়গায় গেছিলাম আমি। পরে গরুর মাংস রান্না করে নিয়ে গেছিলাম টমেটো দিয়া। কিন্তু ফেল মারছি, ফেল ডাহা ফেল নিয়ে তাকে দিতে পারেননি, তাই তো? হ্যাঁ, যাই হোক, তারপরে ওই যে আসল কথায় আসি, সবাইকে অনেক বেশি ভালো লাগছে, শুভ সন্ধ্যা। আর আমার যেটা মানে বেশি খারাপ লাগে সেটা হলো, মানুষ পিছনে কথা না বলে যদি সামনে বলে তোমার এইটা ভালো হয়েছে বা এটা ভালো না, এইটা বললে আমার মানে অনেক বেশি ভালো লাগে। আর আমি অনেক বেশি খুশি হইতাম এটা যদি চালু হইতো। পিছনে দেখা যায় অনেক কথা বলে, সামনাসামনি বলাটা আমি প্রয়োজন মনে করি, সামনাসামনি বলাটা ভালো মনে করি। মানে কারো কাছে যে বললো, সে কিনা অনেক সময় দেখা যাচাই বাছাই করে না যে ওই লোকটা সত্য বললো না মিথ্যা বললো, এটা করে না, শুধু অন্যের কথা শুনেই দেখা যায় একটা। আসলে এটাও একটা অভ্যেসের ব্যাপার আপু। অনেক ধন্যবাদ। হোসনার আপু আনমিউট করা আছেন, হোসনার আপুর কাছেও শুনি ছোট করে 2 লাইন বলেন আপু। আনমিউট আছে, বলেন। সাবজেক্টটা কি? আদব কেতা? জি আপু। হ্যাঁ, এখন আপু শুনতেছি। আদব কেতা শব্দটা তো আসলে খুবই কিন্তু এখন তো এই আদব কেতা শব্দটা অনেকটা মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের সময় আমি 2টা কথা বলি। একটা হলো, আমি আমার মামা শ্বশুরকে দেখতাম, আমার হাজবেন্ডদেরকে দেখতাম। আমার মামা শ্বশুর ওনার মা মারা যাওয়ার আগে সালাম করতো, যে সবসময় পায়ের মধ্যে মাথা দিত। উনি মারা যাওয়ার পরে 1 মাস ওনার রুমের মধ্যে কাউকে ঢুকতে দেয় নাই, স্যান্ডেল পরে কেউ যেতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত রুমটা শুধু কোরআন শরীফ পড়তেন উনি। এখানে একটা গেল। দ্বিতীয়ত, আমার হাজবেন্ডকে দেখতাম, আমার ভাসুরকে দেখতাম। আমার বাসায় ছিল তো আমার শাশুড়ি, ওরা একদম ও মাকে সালাম করতে গিয়ে একদম মাথাটা একদম পায়ের মধ্যে লাগাই দিত, যা বলতো কানতো, যেটাই বলতো ওই পায়ের মধ্যে লাগাই দিত, বুঝছেন? আমার ভাসুর দেখতাম। আরেকটা ঘটনা আমার একদম খুব মন টানে। আমার বিয়ের পরে আমার হাজবেন্ড একটা বিয়েতে গেছি আমরা, বিয়ে তার স্টুডেন্টেরই বিয়ে। বিশ্বাস করবেন আপু, ওখান থেকে সে বসে আছে, ওখান থেকে এসে 2টা ছেলেই কিন্তু এসে তার টিচারকে সালাম করলো। আমার মানে একদম অবাক লাগছে, বসে আছে ওইখান থেকে এসে তোমাকে সালাম করলো। চমৎকার। আসলে আপু আজকের সময়ও একটু কম, কিন্তু আপনি আদব কেতার 2টো ঘটনা বললেন, দুটোই বেশ চমৎকার, আমরা একটা ধারণা পেলাম। অনেক ধন্যবাদ। রুমা আপুর কাছে আসি, ছোট্ট করে 2 লাইন শুনবো, একদমই 2 লাইনের সময় আছে, কারো কাছে বড় কোনো কথা শুনবার আসলে আজকে সময় হবে না। রুমা আপু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অহন আপুকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শ্যামলী খান আপু, তারপর ওনার মেয়ে 2জনই আছে, 3জনকে অনেক অভিনন্দন। মানে শ্যামলী খান আপু, ওনার কার্যক্রমগুলো আমার অনেক পছন্দ। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, বাট ওনার যেগুলা কাজ করে আমার ওটা খুব পছন্দ। মানে ওনাকে আমি অনেক সম্মান করি মন থেকে, ভালো লাগে। আর আদব হচ্ছে এটা পরিবার থেকেই শেখা, যে যেরকম শিক্ষা দিবে সে সেরকমই, মানে সন্তানরা সেভাবেই শিখবে। অনেক সময় সন্তানরা বাবা মার কাছ থেকে শিখে বাহিরে চলে যায়, এটা পরবর্তীতে বড় হইলে। ছোটবেলা একদম পরিবার থেকেই বাচ্চারা শেখে যে, এবং শুরুটা তখনই হওয়া উচিত, একদম 0 থেকেই হওয়া উচিত, 0 থেকেই শেখানোর জায়গাটা অনেক সুন্দর। অনেক ধন্যবাদ। এদিকে হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনার কাছে এসে শুনে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক অসুস্থ ছিলাম 2 দিন, তাই অনেক মিস করছি সবাইকে। পেলাম না। তো আজকে একটু ভালো। যাই হোক,
আদব কায়দা যে ব্যাপারটা সবাই মোটামুটি বলেই ফেলছে, আমি আর কি বলবো। তো কিন্তু এই একটা কথা থেকেই যায় যে আদব কায়দাটা আসলেই একদম পরিবার থেকে, নৈতিক শিক্ষা এটা তো প্রথমেই, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হয়তো কেউ কেউ চেঞ্জ হয়ে যায়, তবে আমি মনে করি এগুলো চেঞ্জ হওয়ার বিষয় না। আর শ্যামলী আপু সহ মেয়ে ওই আপু 3 জনকে অনেক অভিনন্দন। কাজগুলো তো সবসময় অনেক সুন্দর, সাংগঠনিক কাজ তো এমনি আমার আত্মার বন্ধন, মানে সবসময় অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ হাসিনা আপু। তানিয়া আপুর কাছে আসবো। তানিয়া আপু, শুভ সন্ধ্যা। লাল পরি একদম ম্যাচিং আমরা। একদম ধন্যবাদ। আর শ্যামলী আপু সহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ভালো লাগছিল, শুনছিলাম কথাগুলো, সবার কথাই আসলে আমি এখানে প্রত্যেক ছোট বড় সবার কথা থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, পজিটিভ কিছু শেখার চেষ্টা করি। আর যেই পয়েন্টের উপরে আজকের কথা, আমি বলবো যে সবার মতোই বলবো যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশেপাশে আমি কাদের সাথে চলছি, মিশছি, তাদের থেকে কিছু শেখা, পজিটিভ কিছু শিখে নিজে সেটা অ্যাপ্লাই করা। আমি মনে করি নিজের মধ্যে যদি ইচ্ছা থাকে সবসময় ভালো কিছু করা যায়। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আমরা আবার আসি একটু ফারহানা নার্গিস আপুর কাছে, তার কাছেও ছোট করে 2 লাইন শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদব কায়দার ব্যাপারটা অবশ্যই পরিবার থেকে হয়। বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন থেকে কিন্তু মায়ের আচরণের উপর নির্ভর করে বাচ্চা কিরকম ভাবে বেড়ে উঠবে। তারপর সে পৃথিবীতে যখন আসে তখন তো পরিবারের সবার সংস্পর্শে এসে সে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করে, তারপরে স্কুলে, তারপরে তো আস্তে আস্তে বড় হওয়া। কিন্তু ওই যে বাচ্চা যে যখন পেটে থাকে মায়ের কাছ থেকে, মায়ের যা জেনেটিক যে ব্যবহারগুলো, যে আচার খাবার দাবার, তার উঠা বসা, ওগুলোর মধ্যে থেকেই কিন্তু তার শিক্ষা শুরু হয়ে যায়। আসলেই তাই আপু, বেশ চমৎকার করে বললেন, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমরা একদমই সর্বশেষ কিছু শুনতে চাই জেরিনা আজগর আপু আপনার কাছে। আমি একটু আগে বলে নিই, আজকে আমার বড় নাতি বাইরে থাকে, পোল্যান্ডে থাকে, ওর আজকে জন্মদিন এবং ওর প্রথম বাচ্চা 1 বছর, ওরও আজকে জন্মদিন। একই দিনে মা বাবার মেয়ের জন্মদিন, তো ওদের আমি উইশ করতে চাই হ্যাপি বার্থডে বলে, যে ওরা যদি ওদের শুনতে পারে তো আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো, হ্যাপি বার্থডে। বাহ বাহ, চমৎকার আপু, থ্যাংক ইউ সো মাচ। এদিকে একদম শেষ দিকে দেখি আনন্দিতা যদি কিছু বলতে চান সবাইকে। পরিশেষে বলতে চাই, মানুষের সাথে মানুষের সহমর্মিতা আরও বাড়ানো দরকার আমাদের, এবং সমাজে যেহেতু বাস করছি, অন্যকে ক্ষতি করে বা অন্যকে দুঃখ দিয়ে আসলে আমরা চলতে পারবো না। তো এই সচেতনতা যদি বৃদ্ধি পায় তাহলেই হচ্ছে গিয়ে আমাদের মধ্যে বন্ধনটাও খুব ভালো থাকবে, আদব কায়দাও আমাদের মধ্যে সবসময় বিদ্যমান থাকবে। তো এই ভালোবাসাটাকে আসলে বাড়াতে হবে। চমৎকার। শ্যামলী আপুর কাছে আসি, অনেক ভালোবাসে আপনাকে মানুষ অনেকজন। তাই তো দেখছি। তো আমি একটা কথা বলতে চাই যে আমরা চলতে ফিরতে অনেক ব্যস্ত সময় কাটাই, কিন্তু আমরা যেন আমাদের প্রবীণদের ভুলে না যাই। আমি কিন্তু একটা কাজ নিয়মিত করি, বিশেষ করে সকালবেলাটা কিন্তু আমরা অনেক ফ্রেশ মাইন্ডে ফ্রি থাকি। তো আমি মনে করার চেষ্টা করি যে আজকে কাকে ফোন দেব। আমি কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে যিনি প্রবীণ, একাকী জীবনযাপন করেন, আমি তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, ফোন করি, দেখে খুশি হয়। আবার অনেক প্রবীণ বন্ধু আছে, তার মধ্যে জেরিনা আপা একজন, অনেক সময় উনি গভীর রাতে ফোন দেয়, কারণ যারা আমার সাথে অ্যাটাচড তারা জানেন আমি রাত জাগি, 2টা-3টা পর্যন্ত আমি জাগি। তো হয়তো 1 ঘন্টা হয়ে গেছে, হঠাৎ তার খেয়াল হয়, শ্যামলী তুমি কি বিরক্ত হচ্ছ? না আপা, আমার খুব ভালো লাগছে, আসলে আমার ভালো লাগে, কারণ এইসব মানুষগুলোর কথা শুনলে কিন্তু অনেক কিছু জানা যায় এবং ভালো লাগা কাজ করে। তো আমি চাই যে আমরা সবাই আসলে ভালো থাকি, নবীন হোক প্রবীণ হোক, এইভাবে যেন আমরা হাসি আনন্দে দিন কাটাতে পারি। এই বন্ধুত্বের গল্প নিয়ে আরেকদিন যদি আপনাদেরকে পাই ভীষণ খুশি লাগবে। সেদিন আরো গল্প শুনবো। আজকে মনে হচ্ছে যে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় শেষ হয়ে গেল। আমরা আরো ভাগ ভাগ করে সামনের দিনে আসবো। 3 জনকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধু যারাই আছেন না কেন, তারা আমাদের সাথে ছিলেন। আদবকেতার নানান বিষয় নিয়ে আজকে আলাপ হলো, আড্ডা হলো, এবং আড্ডার ছলেই আমরা জেনে নিলাম অনেক কিছু। আদবকেতা বাড়ুক পারিবারিক অনুশাসনের মাধ্যমে, এবং পারিবারিকভাবেই শিক্ষাটা যুগ থেকে যুগান্তর আরো সামনের দিকে পৌঁছে যাক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।